সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ বিকাল জানাচ্ছি। আজকে মার্কেট আপডেট দেওয়ার জন্য বসে গেলাম। আপনারা খুবই ভালো আছেন, নিশ্চয়ই ভালো আছেন। কারণ এটা বলার অর্থটা হচ্ছে, আমরা যখন আমাদের শেয়ার বাজারের চার্ট দেখি তখন আমরা দেখতে পাই আমাদের মার্কেটে অনেকগুলো পয়েন্টস বেড়েছে। তো এই কারণে আমাদের মার্কেট প্রায় আমরা সকালবেলায় 200টার উপরে শেয়ারকে আমরা বাড়তে দেখেছি। তো সেই বাড়াবাড়ির মধ্যে আমরা যে পজিশনটা সৃষ্টি হয়েছে সেটার প্রেক্ষিতে মার্কেট শেষ হওয়া পর্যন্ত আমরা যতটুকুই যাই দেখেছি, আমরা মার্কেটকে সবুজ দেখেছি। তো মার্কেটকে যেহেতু আমরা সবুজ দেখেছি, আমরা মার্কেটটা চরম ভালো, এমনকি অসাধারণ একটা মার্কেটকে আমরা দেখতে পেলাম, যেখানে 17.57 পয়েন্টস দাম ইন্ডেক্স বেড়েছে 5777.96 পয়েন্টসে বাজার এসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, দেখবেন। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি 90টার মতো শেয়ারের দাম বেড়েছে, 262টা শেয়ার ডিক্লাইন করেছে, 40টা শেয়ার আনচেঞ্জড অবস্থায় আছে। আর আমাদের আজকে বাজার যে কোনো দিনের চাইতে অসাধারণভাবে 718 কোটি টাকা ট্রেড হয়েছে, যেটা অন্য এই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ আমি বলতে পারবো। আর এটা ছাড়াও একটা জিনিস বলার আছে, আমাদের ইন্ডেক্স পজিশনিং 5777, যেটা আমরা প্রতিদিন সংখ্যা জ্ঞাপন করি আপনাদের কাছে 5790। সেই 5790টা পার করতে পারলেই আমরা বাঁচি। তো আমরা আজকেও কিন্তু 7590 পয়েন্টসটাকে পার হতে দেখেছিলাম। তো পার হতে দেখার পরেও মার্কেট 5777 এসে ক্লোজ করেছে। তো এখানে একটা ছোট্ট একটা পোর্টফোলিও, যেটাতে 20টা শেয়ারে বেশি রাখা যায় না, সেই 20টা শেয়ারের মধ্যে নিচের থেকে দেখেন টেকনোড্রাগস 1 টাকা 90, সিনো বাংলা 50 পয়সা, সিপল 2 টাকা 50, কাশেম 2 টাকা, প্যারামাউন্ট 1 টাকা 20, ওয়াইম্যাক্স মাত্র 10 পয়সা কমেছে, ন্যাশনাল হাউজিংও খুব একটা কমেনি 40 পয়সা, নাহি 90, মেঘনা লাইফ 90 পয়সা, তারপরে আইটিসি, মানে সবই তো কমেছে, শুধু একটা শেয়ার ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, যেটা একেবারে 34.50 থেকে 33 এসে দাঁড়িয়েছে। তো পোর্টফোলিওর 20টা শেয়ারের মধ্যে একটা শেয়ার 40 পয়সা দাম বেড়েছে, আর 19টা শেয়ারের দাম পতন হয়েছে। তাহলে এটা আমরা পার্সেন্টেজের দিক থেকে যদি হিসাব করি, এটা হচ্ছে 5-20-এ যদি 100 হয়, 95% শেয়ারের দাম পড়েছে। এখানে বাছাইকৃত শেয়ার, যেগুলো মোস্ট প্রমিজিং শেয়ার, এর মধ্যে জেনেক্সিল আছে, আইপিডিসি আছে, তারপরে নাহি আছে, সিপ্রল আছে, টেকনোড্রাগস আছে, এশিয়াটিক আছে। আমি অনেকগুলো ভালো শেয়ার দেখালাম আপনাদেরকে, যেখানে আমরা মোটামুটি 95% শেয়ারের দাম পতন হয়েছে। তো অসুবিধা কি? 5% তো দাম বেড়েছে। 5%-এর মধ্যেও আমাদের সূচক 70.57 পয়েন্টস আছে। তো বাজার নিয়ে আমরা অনেক হ্যাপি। তো গতকালকের একটা ভিডিওর সাথে আমি আমার চার্টটা দেখাবো, সাথে আপনাদেরকে গতকালকের ভিডিওটা দেখাবো। এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের চার্ট। আমি ফাইন্যান্সিয়াল সেক্টরে আপনাদেরকে গতকালকে যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর কেনাটা কতটুকু যৌক্তিক হবে এই জায়গাটাতে। আর এই যে এখানে একটা ব্রেকআউট পয়েন্ট, যেটা আমি সচরাচর ড্র করে থাকি, ট্রেন্ড লাইন, সেই ট্রেন্ড লাইন ড্র করার পরে যদি এটা ব্রেকআউট না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর আপ মুভমেন্টে যাচ্ছে না। 1-2টা শেয়ার ইন্ডিভিজুয়ালি বাড়তে পারে, সেটা আলাদা হিসাব, আমি সেটার দিকে যাচ্ছি না। তাহলে আমি গতকালকে এটা প্লাস ব্যাংক নিয়ে যেটা বলেছিলাম, ব্যাংক এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল 18.6, যেটা আজকে টাচিং করেছে। টাচিং করে এটা কিছুটা লাল দেখাচ্ছে, মানে ব্যাংক সেক্টরটা কিছুটা দরপতন হয়েছে। তো সেটার প্রেক্ষিতে আমি গতকালকে
কি বলেছিলাম সেটা আমি যাব। আর এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সের চার্ট অনুসারে যেহেতু আমাদের 17 পয়েন্ট সামথিং বেড়েছে, আমরা অনেক উপরে একটা উইক নিচে ক্লোজ হতে দেখেছি। এর আগে দুইটা ক্যান্ডেল যেটা ছিল সেটা আমি এর আগে তৃতীয় দিনের কথা বলি। এখানে একটা এক্সেলেন্ট ডোজি ক্যান্ডেল ছিল, যেটা হচ্ছে গ্র্যাভেস্টেন ডোজি। এটা ভুলবশত আমি সম্ভবত স্পিনিং টপ বা কি একটা হ্যামার ক্যান্ডেলস্টিকি টাইপের কিছু একটা বলে ফেলেছিলাম। সেটা যদি বলে থাকি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কয়েকজন ভুল ধরিয়ে দিয়েছেন। আসলে যেহেতু এটা ইউটিউব, এটাকে সংশোধনের আর কোনো উপায় থাকে না, তো এটার জন্য আমি দুঃখিত। আমরা এই টাইপের ক্যান্ডেল দেখলে সবসময় কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা বিয়ারিশ ক্রিয়েট করে। এটা বিয়ারিশ ক্যান্ডেলের একটা সাইন। এখন বুঝতে হবে বিয়ারিশ ক্যান্ডেলটা কি তার পরের দিনই ঘটবে, না তার পরের দিন ঘটবে, নাকি তার আরও পরে ঘটবে। তো সেটা ঘটার জন্য কিন্তু একটা কিছুটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা এরকম, যেমন এই ক্যান্ডেলটার যদি আমরা হিসাব করি ডোজি ক্যান্ডেলটা, সেটা সাপোর্ট হচ্ছে, সেই ডোজি ক্যান্ডেলটার সাপোর্ট হচ্ছে 5726, আর ডোজি ক্যান্ডেলটার রেজিস্ট্যান্স ছিল 5791 সামথিং বা 92 ধরলাম আমি ওই ক্যান্ডেলটার টোটাল বডিতে যেটা আছে। তা আমরা তারপরের দিন দেখলাম ওই বডির কাছে একদম পুরোটাই টাচ করে নিচে ক্লোজ করেছে, বাট তার আগের দিনের চাইতে পয়েন্টস যেতে বেশি ছিল, মার্কেট আমরা পজিটিভ দেখেছি। আজকে তো অনেক উপরে গেছে, যেটা হলো 5824। তো আমার চ্যানেল যারা দেখেন মোটামুটি ওরা আমার 14 গোষ্ঠী মা বাপকে আসলে কবরে থাকতে দিয়েছেন কিনা আল্লাহ জানে। তো যদি দিয়ে থাকে সেটা আলাদা হিসাব, আর না দিয়ে থাকলেও করার কিছু নেই, যেহেতু আমি শুনিনি। তো যেহেতু পয়েন্টস বেড়েছে সেটার কারণে হয়তো আমাকে বকাঝকাও করতে পারেন। তো এই তিনটা ক্যান্ডেলের টোটাল বডিতে যেদিন এই বডির যে ক্লোজিং প্রাইসটা সেটা নিচে প্রাইস ক্লোজ করবে, সেদিন থেকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল হিসাব করব, বিয়ারিশ ন্যাসটা হিসাব করব। এই বডিটা হচ্ছে 5736, যেখানে গ্র্যাভেস্টেন ডোজিটা ক্রিয়েট করেছে। আর এটার যতক্ষণ পর্যন্ত 5790কে আমি বেরিয়ে দিয়েছি, এটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম করে উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত মার্কেট বিয়ারিশ, নট বুলিশ। এখন আমি গতকালকের ভিডিওটা একটু অপারেট করব। এই কথাগুলো আপনারা যারা শুনেছেন এতক্ষণ, এই ভিডিওর সাথে আপনি আবার কথাগুলো একটু মিলিয়ে নেবেন। ব্রেকআউট করেছে গতকালকে, তো ব্রেকআউট করার কারণে এখন বাড়ছে, স্বাভাবিক। তাহলে এটা আরো বাড়বে কিনা, আরো বাড়ার জন্য আমরা এখানে ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে, আগামী দিন বাধা পেতে পারে। তারপরে সামনে আরো একটা বাধা আছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আরো 2 থেকে 3 দিন ব্যাংক বাড়ার সুযোগ আছে। আমরা এই চার্টটা যদি দেখি, এখানে যদি ওয়েব ক্যালকুলেশন করি, সেখানে কিন্তু ওয়েব ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। এটা ছাড়া আরো কিছু ফ্যাক্টর এখানে জড়িত, আমি সেগুলো না হয় নাই বললাম। তো বড় ধরনের রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করতে যাই, সেই রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ক্রিয়েট করা আছে। সেটা অনুসারে আপনারা মানে আগামী দিন যদি কেউ ব্যাংক ফিনান্স বাই করেন, তারা ম্যাচিউর ডেটে প্রফিট পাওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে আমার ব্যাংক নিয়ে। আমি কথাটাকে আবার রিপিট করছি একটা কারণে। রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করতে যাই, সেই রেজিস্ট্যান্স লেভেল অলরেডি ক্রিয়েট করা আছে। সেটা অনুসারে আপনারা মানে আগামী দিন যদি কেউ ব্যাংক ফিনান্স বাই করেন, তারা ম্যাচিউর ডেটে প্রফিট পাওয়ার সম্ভাবনা নাই। আগামী দিন যারা ব্যাংক বাই করে মানে আজকে, তাদের ম্যাচিউর ডেট পাওয়ার সম্ভাবনা নাই। ব্যাংক সেক্টরে গিয়ে কথাটা মিলিয়ে নেবেন। আসুন পরবর্তী। এটা হচ্ছে আমার ব্যাংক নিয়ে কথা। আর লিজিং এর ক্ষেত্রে আমি বলবো, লিজিং আজকে সবুজ হয়েছে, মাত্র একটা ক্যান্ডেল গ্রিন হয়েছে। আর এটা ছাড়াও টোটাল বেশ কিছুদিন লিজিং সেক্টরের মুভমেন্ট একই জায়গাতে আছে। আমরা যদি এই জায়গাটাকে ব্লক করি, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এখন লিজিং এ যদি আমরা ইনভেস্টমেন্টে যেতে পারি, হয়তো আমরা 2-4টা দিন সাস্টেন করতে পারবো। কিন্তু সেটাকে আসলে ইনভেস্টমেন্টের জায়গায় এসছে। আমরা ইনভেস্টমেন্টের জায়গাটা সবসময় সিলেক্ট করি
আচ্ছা, যেহেতু কারেন্ট নেই আমার ভিডিওটা আসলে প্লে হচ্ছে না, আমি দুঃখিত এটার জন্য। আমি তারপর আপনাদেরকে আমার চার্টটাতে দেখিয়ে দিচ্ছি আমি যেটা ড্র করেছি। বিনিয়োগের জায়গাটা কিন্তু এই রেসিস্ট্যান্স লেভেল পার করলে, ওই কথাটাই বলেছিলাম। আর ইন্ডেক্স নিয়ে যে কথাটা বলেছি সেটাও কিন্তু জায়গাগুলোতে যেখানে আচ্ছা আবার এসছে লাইন ব্রেকআউট হবে, তাহলে আমি রিস্ক নিয়ে যদি এই জায়গাটাতে যাই তাহলে আদৌ কি আমি বেরোতে পারবো? তাহলে সেখানে যদি সেক্টর যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কি করতে পারি? আমার করণীয় হচ্ছে, এক, এখানে ভলিউম বেড়েছে, দ্বিতীয়ত হচ্ছে আগামী দিনে যদি সিমিলার বা একটু বেশি ভলিউম করতে পারে আর ব্রেকআউটের পর্যায়ে থাকে তাহলে হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারি। এটা একটা ব্যাপার। আমার কথাটা কি পরিষ্কার বুঝেছেন কিনা এটা একটু আপনারা কাইন্ডলি বলবেন, কারণ আমি পিওর শুদ্ধ ভাষায় কথা বলি, ইংলিশ বলি না, চাইনিজ বলি না, হিব্রু তো বলিই না। তো আমার কথাগুলো যদি যারা বুঝতে না পারেন তাদের চ্যানেল থেকে আজকেই চলে যাবেন, এটা আমি দয়া করে আপনাদেরকে বলছি। কারণ অযাচিত কমেন্টের জ্বালায় এমনি মাথা ঠিক থাকে না, তার মধ্যে আমার বয়স হয়েছে, এটা ছাড়াও যেমন ডোজি ক্যান্ডেলকে অন্য ক্যান্ডেল বলে ফেলছি, তো এই টাইপের অনেক ঝুঁকি ঝামেলা থেকে যাবে। তো এমনি মাসের শেষ, আর মাসের শেষে আমি নিজেও অনেক সময় হাত গুটিয়ে থাকি, বিনিয়োগ করি না। ইন্ডেক্স পজিটিভ আছে, সো হোয়াট, আমাকে বিনিয়োগ করতে হবে এটা ম্যান্ডেটরি না। এই ভাষাটা আপনারা এখনও বুঝতে পারেননি, বুঝতে পারলে আপনারাও এগুলো করতে পারবেন। আর হচ্ছে একটা সহজ সরল বাংলা ভাষায় বলি, বাঙালির পেটে ঘি কম হজম হয় না বললে চলে। আর ফ্রি জিনিসের কদর নেই, এই কথাগুলা আমি কখনো বলি না। আপনারা নেগেটিভলি নেন, পজিটিভলি নেন, ডাজন্ট ম্যাটার। এক্স্যাক্টলি ফ্রি সার্ভিসটা অফ করে দিব, এমনকি আপনারা সর্বোচ্চ আর আগামী দিন বা আগামী পরশু এই দুইটা ভিডিও, মানে এই সপ্তাহে দুইটা ভিডিও পাবেন আপনারা। এই দুইটা ভিডিওর পরে আমি আমার চ্যানেলটাকে ডিফারেন্টভাবে সাজাবো বা প্রচুর সময় নিয়ে করব। এরকম প্রতিদিন আপডেট পাবেন না, সপ্তাহান্তে পাবেন কি না আমি জানি না, কারণ আমার নিজেকেও বেশ কিছু পড়াশোনা করতে হবে, ভালো প্রস্তুতি নিতে হবে। এটার কারণ হচ্ছে বর্তমান সময়ে যে বাজারটা যাচ্ছে, আমরা যারা যেসব ভোঁতা অস্ত্র ব্যবহার করতাম সেই ভোঁতা অস্ত্রগুলা এখন রোবোটিক অ্যাপস দিয়ে, সফটওয়্যার দিয়ে কিন্তু এই যে পুঁজিবাজারের যারা লুটেরা ওরা কিন্তু ধরে ফেলছে, এমনকি যেটার কারণে আমরা আসলে বাজারে আগের মতো করে সাস্টেন করতে পারছি না। তো যেটার কারণে ওদেরকে ধরার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, নতুনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এটার জন্য প্রচুর পড়াশোনা দরকার। আপনারা যদি পড়াশোনা করতে চান, পড়াশোনা করেন, নিজেরাও করেন। আর আমাকে যদি করাতে চান কেউ, এই আমাদের গ্রুপে, আমার এই চ্যানেলেও কিন্তু অনেক ভালো ভালো অ্যানালিস্ট আছেন আমি জানি। দয়া করে আমাকে কাইন্ডলি বলবেন, আমাকেও যদি আপনারা কিছু শিখাতে চান আমাকে একটু নক করবেন। তো চলুন আমরা ইন্ডেক্সটা দেখে নিই। আর তৃতীয়ত হচ্ছে আমার ইন্ডেক্স আমি দুইটা সেক্টর নিয়ে বললাম। এখন দেখা যায় কি, আমরা মার্কেট যখন সবুজ থাকে কোনো না কোনো সেক্টর কে দাঁড় করানো যায়, বা অন্য সেক্টর বড় পতন হওয়ার জায়গা থাকে, সেই জায়গাটাতে কম পতন হয়। এখন এই একই জায়গায় 5,790 পয়েন্টসে আর কত দিন রিটেস্ট করলে এটা ব্রেকআউট হবে সেটা মানে আর বোধগম্য হচ্ছে না। কারণ যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব ট্রেন নিচে আসার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এই কথাটা আপনারা কি বুঝেছেন কিনা? আমি প্রথমেও বলেছি, এখন গতকালকের ভিডিওতে কথাটা শোনা গেছে, যতক্ষণ পর্যন্ত 5,790 পয়েন্টস ব্রেকআউট না করবে ততক্ষণ পর্যন্ত ট্রেন্ড ইজ নেগেটিভ। এই কথাটা যারা বাংলা ভাষাটা বুঝেন নাই, না বুঝে যত্রতত্র যেখানে সেখানে কমেন্টস করবেন না, পাণ্ডিত্যগিরি দেখানোর চেষ্টা করবেন না। যদি করতে চান নিজে একটা চ্যানেল খুলে সেখানে করেন। আর আরটা পরে বলছি। এই কথাটা বলছি একটা কারণে, যতক্ষণ পর্যন্ত এই ট্রেন্ডটা আপ না হবে
ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব মার্কেট নিচে আসবে। তাহলে যদি আমরা ধরে নিই যে মার্কেট নিচেই আসবে, ইন্ডেক্সকে তো ম্যানিপুলেশন করে বাড়িয়ে রেখেছে, তো সেটা কবে আসবে? সেটা আসবে যেদিন ব্যাংক কারেকশন হবে সেদিন। তো ব্যাংক কারেকশন হতে হলে আরো 1-2 দিন সময় লাগবে। 1-2 দিন যদি সময় লাগে তাহলে হয়তো ব্রেকআউটও হয়ে যেতে পারে। আর যদি ব্রেকআউট হয়ে যায় তখন ব্যাংক কারেকশন হবে, বাট অন্য সেক্টরগুলো বাড়বে, ইন্ডেক্সের কারেকশন হবে না। আচ্ছা, এই কথাটা কারা বুঝেছেন? ব্রেকআউটও হতে পারে ব্যাংক বাড়লে। তো আজকে কি আমাদের ব্রেকআউট হয়েছিল ট্রেড আওয়ারে? দিস ইজ কল ব্রেকআউট। এখন ব্রেকআউট আর ফেক ব্রেকআউটের ব্যাখ্যাটা আমি এখানে কিন্তু আপনাদেরকে পড়ানোর জন্য আসিনি। সেটার কারণে আমি ওই ব্রেকআউট আর ফেক ব্রেকআউটটা আমার কথা বলবো না। আমার এই যে ক্যান্ডেলের মাথাটা, এই লাইনটাকে যখন টাচ করে মার্কেটটা উপরে উঠে গেছে, তখন কিন্তু এটাকে একটা ব্রেকআউট। যতক্ষণ পর্যন্ত না এই ব্রেকআউট পয়েন্টের উপরে প্রাইস ক্লোজ না করে, 5790 উপরে প্রাইস ক্লোজ না করে, ততক্ষণ পর্যন্ত দিস ইজ নট ব্রেকআউট। এটা ফেক ছিল, মার্কেট ক্লোজ করেছে ভিতরে নিচে। সো দিস ইজ কল ফেক ব্রেকআউট উইথ ভলিউম। তো এই এখনও পর্যন্ত আপনারা যদি কথাটা না বুঝে থাকেন, বুঝে নিন। আমি এখনও বলছি না যে মার্কেট নিচে চলে আসবে, নেগেটিভলি হবে। এই জায়গাটা থেকে যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটকে পজিটিভ বলবো না, না না না। আর একটা কথা বলেছিলাম, ব্যাংক কারেকশন করলে অন্য সেক্টরগুলো বাড়বে। এটা একটু বোঝার ভুল আছে। সেখানে বোঝার ভুল একটা কারণে আছে, আপনারা দেখেছেন 20টা স্টকের মধ্যে একটাও ব্যাংক ছিল না, সেখানে লিজিংও ছিল, লিজিংও পড়েছে, অন্যগুলোও পড়েছে। তো এই যেহেতু আমাদের ব্যাংক লিজিং ছাড়া অন্যান্য সেক্টরগুলোতে ডিক্লারেশনের একটা ইস্যুজ আছে, তো সেই ডিক্লারেশন যেসব শেয়ারগুলো ভালো দিবে সেই শেয়ারগুলোর দাম হুড় করে বেড়ে যাবে, যেগুলো খারাপ দিবে সেগুলো খুব দ্রুত গতিতেই কমবে। তো এখন গণহারে কমছে, দেশে একটা ঝামেলাপূর্ণতার মধ্যে দিয়ে গেছে, ব্যাংক পুরোটা খালি। তো যেটার কারণে আমরা ইনভেস্টমেন্টে যাব না, ইনভেস্টমেন্ট করব না। তো আমি এখন আজকে আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের মার্কেট নিচে আসবে, এটা অবধারিত, কোনো লুকোচুরি নেই। কথাটা লুকোচুরি নেই একটা কারণে বলবো, আপনারা যারা স্টক মার্কেট করেন সব কথা আমাকে বলে দিতে হবে কেন? আপনারা কি পত্রিকা পড়েন না? দেশের নিউজগুলো দেখেন না? বাংলাদেশ ব্যাংক কী বলছে, অর্থ মন্ত্রণালয় কী বলছে, শেয়ার বাজারের যারা দায়িত্বে আছেন তারা কী বলছেন? যেমন প্রত্যেকে তো বলছেন পুঁজিবাজার নিয়ে কাজ করছেন, খুব শিগগিরই সুফল পাওয়া যাবে। তো সুফলের জন্য তো সময় দিতে হবে, পুনর্গঠনের জন্য টাইম দিতে হবে। এটা গেল একটা কথা। আর গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একদম সাফ ক্লিয়ারলি একটা কথা বলেছেন, আপনারা যদি না শুনে থাকেন শুনে থাকেন, আর আমার কাছ থেকে শুনেন, ইউটিউবেও আছে এটা। সেটা হচ্ছে উনি স্পষ্ট বলে দিয়েছেন, যেহেতু কয়েকটা ব্যাংক একীভূত হবে, উনি তিনটা করে ব্যাংকে একীভূত করবে। প্রথমে 3টা ব্যাংকে উনি যাচাই বাছাই সাপেক্ষে পর্যালোচনা করে যে 3টে ব্যাংকে একসাথে করবে, সেই 3টার জন্য কাজ করবে, পরবর্তীতে ধাপে ধাপে আগাবে। এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে বেশ কিছু সময় লাগবে। আর এটার পাশাপাশি আমাদের যে মূল্যস্ফীতি ধারণ করেছে সেটার জন্য আমাদের যে মুদ্রানীতি আছে সেই মুদ্রানীতিকে সংকোচনমূলক করা হবে, এমনকি এই মাসেও করবে, আগামী মাসেও করবে। এখন এই মাস তো প্রায় শেষ, আগামী মাসেও করবে। তো আগামী মাস যদি করে সেখানে তাহলে কি করবে, ব্যাংকে যারা টাকা পয়সা রাখবেন ইন্টারেস্টের রেট বেড়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। আর ব্যাংকের ইন্টারেস্ট রেট যতবারই বেড়েছে ততবারই পুঁজিবাজারে পতন হয়েছে। মানে পাবলিকের একটা সাধারণ সেন্টিমেন্ট, সেটা হচ্ছে পাবলিক পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংকগুলোকে সেফ মনে করছে, সেই জায়গাটায় এফডিআর করছে। এটা কিন্তু আমি মনে করি বোগাস। এটা হচ্ছে বড় বড় যারা মার্চেন্ট তাদের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, আর অনেক বড় পার্টি যারা আমাদের মতো সারা দিন শেয়ার বাজার নিয়ে পড়ে থাকে না, ওরা মাসে 3 মাসে 1-2টা ট্রেড করে। ওরা যখন ট্রেড করবে না মনে করে, এই টাইপের নিউজগুলো হয়, ওরা জানে যে মার্কেট আর ভালো হবে না, তখন ওরা ওদের টাকাটা নিয়ে, ওরা যেহেতু লোনে বিজনেস করে, ওরা ওদের অ্যাডজাস্টমেন্টগুলো ব্যাংকের কাছে করে দেয়, যেটার কারণে টাকাটা চলে যায়। এইসব অনেকগুলো ঘটনা জড়িত। তো আর এত কথা বাড়াবো না, ভাল লাগছে না। এটা একটা কথা। আমার ইলেকট্রিসিটি নাই, যেটার কারণে
ইউটিউবেও ঢুকতে পারছি না, আমি সব বের করে রেখেছিলাম। আচ্ছা, এখানে তো একটা জিনিস এটা খোলা ছিল, এখানে করি। একটা ভাই অনেক বড় বড় কমেন্টস করেছেন, আপনাদের কমেন্টসগুলো না পড়লে নয়। তো এক ভদ্রলোক একটা কমেন্টস করেছিল, সেখানে আমার ফেভারে আমরা যারা খুব বেশি ভালোবাসেন তারা ওনাকে উল্টা শাসিয়েছেন। এই যে আপনি সব সময় মার্কেটকে নামানোর জন্য নেগেটিভ বলছেন, মূলে কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিয়েছে আগামীকাল ভালো, বুধবার বৃহস্পতিবার মানে সব সময় ভালো ভলিউম হবে, করবে ফাইন। এটার এগেনস্টে আপনারা বেশ কয়েকজন ওনাকে মানে শাসিয়েছেন, যেটা আমি মোটেও ভালো মনে করছি না। বাবুল বাইজিদ নামে ভদ্রলোক। তো এটা একটা আর একটা কথা জানি আছে, আমি এক্স্যাক্টলি এই টাইপের কমেন্টসে কখনো ওয়ার্ড না, আর কমেন্টস নিয়ে কথাও বলি না। আমি জাস্ট করি কি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন আমাদের বাংলাদেশে আমরা যখন মার্ডার করি, আইনের প্রমাণিত হলে তাকে ইয়ে করা হয়, মানে কি বলে, ওর বিচারের আওতাধীন এনে তাকে যে ফাঁসির আদেশ দেওয়া হয়, এক্স্যাক্টলি ফাঁসিটা কেন, তাকে তো ক্ষমা করে দেওয়া যেত, ক্ষমা করে দিলে কোনো সমস্যা নেই। তো বিশেষ কারণে কাউকে কাউকে ক্ষমাও করা হয়, কিন্তু এক্স্যাক্টলি ক্ষমা যখন করবে, মানুষ যখন জানবে যে হ্যাঁ আমি মার্ডার করলাম, আমাকেও ক্ষমা করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্ডারের সংখ্যা ঘরে ঘরে বেড়ে যাবে। যে কোনো অল্প কারণে একে অপরকে মার্ডার করবে। এটার কারণে আসলে ফাঁসিগুলো দেওয়া হয়, এক্সাম্পল ক্রিয়েট করার জন্য, যাতে এই ধরনের কাজ কেউ করতে না পারে। তো এখন যদি আমার এটা থাকতো, আপনাদেরকে দেখাতাম, আমিও ছোটোখাটো একটা মার্ডার করতাম, এখানে ওনাকে রিমুভ করলে হচ্ছে না, আমি রিপোর্ট করতাম। এখন কিছুই আসবে না, দেখাচ্ছি। সময়মতো উনি রিপোর্ট পাবে, ওনাকে ইউটিউব থেকে ব্যান করা হবে, এমনকি এটার পাশাপাশি উনি গ্রুপ থেকেও রিমুভ হবেন, ওনার আনসাবস্ক্রাইব হয়ে যাবে আর কি। তো এটা করাটা হলো স্বৈর শাসকের মতো একটা ব্যবস্থা হয়ে যায়। তো সেটা করব না, আমার দরকার নেই, যেহেতু এখানে আপনারাও ফ্রি, আমিও ফ্রি, কেউ কাউকে কোনো ধরনের যন্ত্রণা দেওয়ার দরকার নেই। আমি ভিডিও না দিলেই তো আপনারা এইসব অ্যাক্টিভিটিতে থাকবেন না, তাহলে তো হইল। আমি শুধু আমার যে স্টুডেন্টগুলো আছে, স্পেশাল গ্রুপ নিয়ে যাদের সাথে কাজ করছি, আমি তাদেরকে নিয়ে থাকতে চাই, এটার পাশাপাশি আমি পড়াশোনা করতে চাই। প্রচুর সময় পাওয়া যাবে, আর আপনাদের জন্য যতক্ষণ আমি বকবক করলাম, এই সময়ের মধ্যে আমি আমার নিজের অনেক শেয়ারকে যাচাই বাছাই করে আমি নিজের জন্য রেডি করতে পারি। এত বাকি কাজের দরকার নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।